শ্যামলী এগিয়ে এলো। লাকি, অনেকদিন ধইরা তোমার এসব বাজে কথা শুনতাছি। কিছু কই না বইলা যা খুশি তাই কবা। আম্মা, আপনি কিছু কন না কেন? আপনি তো সবাই জানে আপনারও একটা কথা কইতেছেন না। শামসুন নাহার লাকিকে থামানোর চেষ্টা করলো। লাকি, থামো এবার। নিজেকে মতো অশান্তি করলে ওরা আরো জুত পাইব। এমন কইরো না বউ। লাকি খেকিয়ে উঠল। করুম না মানে? আমার জামাই পালাইয়া পালাইয়া থাকবো আর আমি চুপচাপ বইসা ওনার সুখ দেখুম? আম্মা, আপনি হয়তো আপনার ছেলেরে ভালোবাসেন, কিন্তু হেই আমার স্বামী, তারে ছাড়া আমার দিন কেমনে যায় তা আমি জানি। এসব মানুম না আমি। শামসুন নাহার বিরক্ত হয়ে চেঁচালো। তাইলে কি নিজেরাই মারামারি কইরা মরবা? তাতে কার লাভ হইব? ওই পোলারই তো হইব। মাজেদের কেমন অন্ধকার লাগছিল চারপাশ। সে ধপ করে মাটিতে বসলো, হাত ধরা গলায় বলল, মা, আপনার কথা সব হইল, এখন কথা শোনা লাগে আমার। কেন আম্মা, দোষ কি আমার? শামসুন নাহার ছেলেকে শান্ত করার চেষ্টা করলো। মাজেদ, অগো কথা ধরিস না। মাথা নষ্ট হয়ে গেছে অগর। বাদ দেবা যান। বাদ দিমু? আমারে কইলে তাও বাদ দিতাম, কিন্তু আমার মাইয়ারে বদনাম করার চেষ্টা করতেছে। কেমনে বাদ দিই আমরা? আমার মাইয়ার কি দোষ? ওরে তো আমি চলে আসতে কইছিলাম। আপনার কথায় কিছু কই নাই। আজ সবাই আজে বাজে কথা কইতেছে আর আপনি চুপচাপ শুনতেছেন। একটা কথাও সেজুতির পক্ষে কইলেন না। শামসুন নাহার বড্ড বিরক্ত হলো। আরে কইলাম তো। আর তুই খামাখা এমন করতাছস। ওরা কইলেই কি সেজতির খারাপ হয়ে গেল? আমগো মাইয়া আমরা চিনি না? মাজেদ অদ্ভুত চোখে মায়ের দিকে তাকিয়ে থাকলো। সবকিছু কেমন যেন ধূসর লাগছে তার। সারা জীবন এদের জন্য কি করেনি সে? আজ তার পরিবার নিয়ে কথা বলতে একবারও ভাবছে না। বুকে চাপ ধরা ব্যথা টের পেল সে। চোখ বুজে বসে রইল চুপচাপ। কদিন ধরে সেজতির ভীষণ মন খারাপ। রুজাইবদের বাড়ি ছেড়ে এসে তার হাসফাস লাগে। তাদের বাড়িটার একতলায় কাজ কোনো রকম শেষ হতেই তারা বাড়িতে উঠেছে। নতুন বাড়ি, কোনো কিছু আগের মতো সাজানো না, রুমগুলো ছোট ছোট। মাজেদের অবস্থা আগের মতো নেই বলে খুব বেশি কিছু ডিমান্ড করা যাবে না। সেজতি তার জন্য বরাদ্দ ছোট রুমটা কোনো রকমে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। লাগোয়া বাড়ি বলে চাচিদের সব কথাই তার কানে এসেছে। তার উপর তার চাচাতো ভাই বোনেরা কেউ তার সাথে কথা বলছে না। দেখলে মুখ বাঁকিয়ে চলে যাচ্ছে। একা একা কলেজে যাওয়া আসা করতে হচ্ছে। এদিকে রুজাইফের বড় গলায় বলে এসেছে আর যাবে না ও বাড়িতে। তাই নাদিরার সাথে কথা বলতে পারছে না। দুদিন ধরে রুজাইফ তাকে দেখেও দেখে না। গতকাল কলেজ থেকে ফেরার পথে রুজাইফ অফিস থেকে ফিরছিল। বাড়ির সামনে ওকে দেখে মুখ ঘুরিয়ে চলে গেল। আজ সকালেও অফিসে যাওয়ার সময় চোকাচোকি হলো। তখনও চোকাচোকি হতেই রুজাইফ নজর ফিরিয়ে নিল। ব্যাপারটা বড্ড গায়ে লাগছে সেজতির। তাদের বাড়িতে থাকতে এই লোক সকাল বিকাল বিরক্ত করত তাকে, অথচ আজ যেন চিনতেই পারছে না তাকে। অপমান বোধ তাকে সুইয়ের খোসা খাওয়ার মতো খোসাচ্ছে। হাজারো ভাবনার আনমনা হলে বইয়ের উপর মাথা নিচু করে চুপচাপ বয়ে পড়ে রয় সে। হঠাৎ মাথায় স্নেহময় স্পর্শ পেতেই চমকে মাথা তুলল সেজতি। পেছনে মাজেদকে দাঁড়িয়ে থাকতে দেখলো। অপ্রতিভাবে হাসল সে। আব্বা কখন আইছেন? মাজেদ শুকনো হাসি দিল। আইসি মেলাক্ষণ, খাইতে বসছিলাম, তোরে ডাকলাম, সারা পাই নাই। আয়সা দেখি মন খারাপ করে বসে আসোস। কি হয়েছে রে মা, মন খারাপ কেন তোর? সেজতি মাথা নাড়ে। কই মন খারাপ? মন খারাপ না আব্বা। মাজেদ দীর্ঘশ্বাস গোপন করে। তাহলে চল, খাইয়া নেই। তোর মা ডাকতেছে অনেক সময় ধইরা। চলো আব্বা। সেজতি উঠে দাঁড়ালো। মাজেদ এগিয়ে যেতেই সেজতি পিছু ডাকলো। আব্বা একটা কথা কমু, রাখবা না তো? মাজেদ অবাক হয়ে মাথা দুলালো। সেজতি মৃদু স্বরে বলল, একা একা ভালো লাগে না আব্বা। নিজের রাগ জেদ ভুইলা বুবুকে এইবার না হয় বাড়িতে ডাকো। দেখতেছে তো নিজের ছাড়া কেউ আপন না। স্বার্থের টানে লাগলে ভাই ভাইরে চিনতেছে না। আর তুমি এগো লাইগা কত কি করছো। বুবুরে 2বার বিয়া দিলা,
তার জীবনে সমস্যা তৈরি করলা, তাও কি হেগোর মন পাইলা? মাজেদ বিস্মিত হয়ে মেয়ের মুখপানে চাইল। সেজতি ঢোক গিলল। মানলাম বুবু একা বিয়া কইরা অন্যায় করছিল, তাই বইলা তাকে ধইরা আইনা আরেকখান বিয়া দেওয়ার মতো পাপ কি সে করছিল? একটু টাকা পয়সা কম হইলেও সোহাগ ভাই ভালো মানুষ, বুবুরে অনেক ভালোবাসে। তোমরা তারে এত পেরেশান করছো, তাও কিন্তু সে বুবুরে কোনো অশান্তি দেয় নাই। মাজেদ মনে মনে ভীষণ লজ্জিত হলো। কদিন ধরে সে একই কথা ভাবছিল, কিন্তু চক্ষু লজ্জায় মুখ ফুটে বলতে পারছে না। বড় মেয়ের প্রতি করা অন্যায়ের কথা মনে করে অপরাধ বোধ জেগে ওঠে মনে। ভাবছিল মেয়েটাকে বাড়িতে ডাকবে, কিন্তু মুখ ফুটে বলতে সংকোচ হয়। তাছাড়া বড্ড একা হয়ে গেছে সে। কারোর সাথে দুদণ্ড কথা বলবে এমন পুরুষ এখন বাড়িতে নেই বললেই চলে। এখন সেদতির কথায় মাজেদের চেহারায় স্বস্তি ফিরে এলো। এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলো, মোলায়েম গলায় বলল, কাল তোর বুবুরে ডাকমনে, ওরা এসে কটা দিন থাকুক আমাকে সাথে। নতুন বাড়ি তো, সকাল দেখেও নাই। সেদতি খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে। হাসা আব্বা, আপনি সত্যি বুবুরে ডাকবেন? ডাকমু, কাল ফোন দিমুনে। এখন চল ডাল ভাত খাইতে যাই, মেলা রাত হইছে। সেদতি মেনে নিয়ে বাবার পিছু পিছু এলো। চুপচাপ বসে ভাত খেলো। রুজাই বারান্দায় দাঁড়িয়ে সেদতিদের একতলা বাড়ির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বাতি জ্বলছে এখনো, তার মানে ওরা সজাগ আছে। কপালে আঙুল ঘষল রুজাইব। আজও দেখা হয়েছিল সেদতির সাথে, কিন্তু ইচ্ছে করে ওকে অ্যাভয়েড করছে রুজাইব। মেয়েটা অনেক কিছু বোঝে না বা বুঝতে চায় না, মূলত ওকে কিছু বুঝ দিতেই ওকে ইগনোর করছে। দেখা যাক সেদতি বুঝ আসে কিনা। শ্বাস ফেলে পাশের দুই বাড়িতে নজর দিল। তার ধারণা সাজে তার জাহাঙ্গীর আশেপাশেই লুকিয়ে আছে। দুটোকে ধরে জেলে দিতে পারলে শান্তি পেত। রুজাইব সিদ্ধান্ত নিয়েছে কোর্টে মামলা করবে জমি বুঝে নিতে। এতদিন ওদের সাথে আপোষের সব কাজ করতে চেয়েছে, কিন্তু এরা ভদ্র মানুষ না। আপোষ করাটাকে দুর্বলতা ভাবছে। এদের সাথে এদের ভাষায় কথা বলতে হবে। কোর্টে দৌড়ঝাঁপ না করলে টের পাবে না কার সাথে লাগতে এসেছে। রুজাইব আরেকবার সেদতিদের ঘরের দিকে তাকিয়ে নিজের রুমে ঢুকলো। কলেজ থেকে ফিরে সকালকে দেখে খুশিতে চেঁচিয়ে উঠল সেদতি। বোনকে জড়িয়ে ধরল। বুবু, তুমি আইছো? হ, আব্বা ফোন দিছিল, না এসে কেমনে পারি? সেদতি হাসি মুখে বোনকে দেখল। দুলা ভাই আইছে? সকাল মাথা দুলাই। আইসে, আব্বার লগে দেখা করতে গেছে স্কুলে, আব্বাই ডাকছে তারে। সেদতি বোনের হাত টানলো। ঘরে চলো আপা, মেলা গল্প আছে তোমার লগে। সকাল ওকে থামিয়ে বলল, থাম, চল আগে ওই বাড়িতে যাই, সবার লগে দেখা করে আসি। সেদতি একবার মুখ ঘুরিয়ে দোতলা দালানটাকে দেখলো, তারপর মলিন কণ্ঠে বলল, তাহলে তুমি যাও আপা, আমি কেবল আইলাম, হাত মুখ ধুইয়া কিছু খাইয়া নেই, খিদা লাগছে বহুত। সকাল মন দিয়ে বোনকে দেখছিল। সে বলল, একা যামু? চল না তুই, আমার সাথে তোরে ভালো চিনে ওরা। সেদতি মাথা নাড়ে। সকাল খুবই অবাক হলো সেদতির কথায়। যে মেয়ে সারাদিন ওই বাড়িতে পড়ে থাকে, সে হুট করে ওই বাড়ি যাবে না বলছে কেন? ঘটনা কি? সকাল সন্ধিহান গলায় শুধায়। যাবি না কেন? কিছু হইছে? কেউ কিছু কইছে তোরে? সেদতি ছলছল নয়নে বোনের দিকে তাকালো। তার গলা ধরে আসছে কান্নায়। সে মাথা দুলিয়ে বলল, বাড়ির মানুষই কত কিছু কইতাছে, আর কে কি কইব? আসলেই তো আমি নিজের বাড়ি থুইয়া ওই বাড়িতে কেন থাকুম? তুমি যাও বুবু, আমি ওই বাড়িতে আর যামু না। কিন্তু ভাই তো তোরে ভালো পায়, হ্যাঁ কিছু কয় নাই? সকালের কথায় চমকে উঠল সেজতি। ভালো পায় মানে কি? হেই বেডাল লাইগা তো সব ঝামেলা লাগছে। সকাল ভুরু কুচকে তাকিয়ে থেকে বলল, তুই বোঝস নাই, রুজাই ভাইজান তোরে অনেক ভালো পায়, তার লগে তুই আবার কোনো উল্টাপাল্টা করস নাই তো? হ হ হ, এখন নিজের বইনের দোষ দেখবা তুমি। ওই দামরা বেড়ায় সাধু, হ্যাঁ সব সময় আমারে
কথা শেষ করতে পারে না সেজুতি। রুজাইব এসে দাঁড়িয়েছে উঠোনে। সে গরম চোখে সেজুতির দিকে তাকাতেই সেজুতি ঢোক গিলল। সকাল রুজাইবকে দেখে হাসলো। ভাইজান, আপনি কেমন আছেন? ভালো। তুমি কখন এলে? এসো, বাসায় এসো। এই তো যাইতেছিলাম আপনার কাছে। সে জুতিরে কইতেছিলাম যাওয়ার জন্য, সে কই যাইব না আপনি গো বাড়ি। রুজাইব এক পলক দেখলো সেজুতিকে, মাথা নেড়ে বলল, না এলে না আসবে, জোর করো না কাউকে। তুমি এসো, একসাথে চা খাই। জি ভাইজান। সকাল দেখলো সেজুতির মুখ কালো হয়ে গেছে। রুজাইব অবশ্য দাঁড়ায়নি, হেঁটে নিজেদের বাড়িতে ঢুকে গেল। সকাল সেজুতির কাছে এসে ফিসফিসে জানতে চাইলো। হয়েছে কি তক? ভাইজান রাগ হয়েছে লাগে, কি করছস তুই? সেজুতি গরম চোখে তাকায়। এত ভাইজান ভাইজান করো কে? আমরা কেউ না তোমার, থাকো তোমার ভাইজান নিয়া। সেজুতি দুবদাব পা ফেলে বাড়ির ভিতরে চলে গেল। সকাল কয়েকবার ডাকলো সেজুতিকে, কিন্তু সে সাড়া দিল না। অগত্যা একাই পা বাড়ালো ও বাড়িতে। অন্তত কথা বলে বুঝে আসুক আসলে কি হয়েছে। ফজিলাতুন্নেসা আর নুমার সাথে কুশল বিনিময় করলো সকাল। নাদিরা বেশ খুশি হলো তাকে দেখে, গাল ফুলিয়ে অভিযোগ জানালো সেজুতির বিরুদ্ধে। সকাল হাসি মুখে শুনল সব। রুজাইব নাস্তা খেতে বসে ডাকলো তাকে। সব শুনেছো তো? তোমার চাচারা কি কাণ্ড করেছে? সকাল নত মুখে মাথা দুলাই। আপা বলছে সব। সে আপনাদের সম্পদ বুঝাই দিতে চাইতেছে অনেক আগে থেকেই, কিন্তু দাদি আর চাচাদের কারণে পারতেছে না, তারা ঝামেলা করতেছে। আমি তো কোর্টে মামলা করার প্ল্যান করছি। এইভাবে আর কতদিন? সকাল ঠোঁট চেপে ধরে। ভাইজান, কিছু মনে না করলে একটা কথা কই। রুজাইব সম্মতি দিতেই সকাল বলল, মামলা করেন না, ওনারা না হলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করব। আর সেটা আপনি কোনোভাবে ঠেকাইতেও পারবেন না। যেমন ধরেন ফুপার ক্ষতি করার চেষ্টা করছে, তাই বলতেছি ওদের সাহায্য করার জন্য উপায় খোঁজেন। রুজাইব চিন্তিত হলো। সকালের কথা ফেলে দেওয়ার মতো না। 2 সপ্তাহ গত হওয়ার পর সেজুতি আবিষ্কার করলো রুজাইবের থেকে দূরে থাকতে অসহ্য লাগছে তার। ওই লোকের ধমক না খেয়ে কেমন যেন বিস্বাদ লাগছে জীবনটা। তার উপর রুজাইব তাকে দেখলে না দেখার ভান করে। তখন খুব অপমান বোধ হয়, খুব তীব্র জ্বলনি টের পায়। রুজাইবকে মনে মনে হাজার গালগালাজ দিলেও মন শান্ত হচ্ছে না তার। নাদিরাওটাও কেমন যেন স্বার্থপর হয়ে গেছে। একটা দিনও সেজুতিকে ডাকে না, নিশ্চয় মিস করে না, আর না হলে ঠিকই ডাকতো। সেজুতি ভাবল যথেষ্ট হয়েছে, আর না, আজ রুজাইবের সাথে কথা বলতেই হবে। কলেজ থেকে ফিরতে গিয়ে রুজাইবের সাথে দেখা হলো সেজুতির। কথা বলার জন্য মনস্থির করলেও কেন যেন পারল না। উল্টো ঘুরে চলে আসতে গিয়ে অবাক হলো, রুজাইব ডাকছে তাকে। সেজুতি বিস্মিত হয়ে রুজাইবকে দেখল। আপনি আমারে ডাকতেছেন? রুজাইব বিরক্তিসূচক শব্দ করে বলল। আশেপাশে তো আর কেউ নেই, তাহলে তোমাকেই ডাকছি। সেজুতি কিছুটা ভাব নিয়ে বলল, কেন ডাকতেছেন? আমার লগে কি দরকার? আপনার দরকার থাকলে আমার নাই। আপনার মতো স্বার্থপর মানুষ লগে কথা কইতে চাই না। রুজাইবের ভুরু কুঁচকে গেল, তাতে দাঁত চেপে বলল, ফালতু আলাপ ঝাড়লে চড় খাবে। একদম ভাব নেবে না। আমি জানি আমার সাথে কথা বলার জন্য জান চলে যাচ্ছিল তোমার। সেজুতির মুখ কালো হয়ে গেল। এই লোকের সামনে ঠিক মতো অভিমান করাও যায় না। সব সময় অ্যাকশন হিরোর মুডে থাকে। সে গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রুজাইব বলল, এক্ষুনি বাসায় এসো, কাজ আছে তোমার সাথে। আসুন না, সব সময় খালি বকা দেন। রুজাইব 2 কদম এগিয়ে আসতেই সেজুতি ভয় পিছিয়ে গেল। রুজাইব কঠোর দৃষ্টি ফেলে। বাবার কথা মনে আছে তো? কিছু বলছি না বলে সব ভুলে গেলে তো সমস্যা। আর একবার যেন বলতে না হয়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, না হলে খারাপ হবে। সেজুতি ভেংসি কেটে ঘরে ঢুকে গেল। রুজাইব সেদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজের বাড়িতে ঢুকে গেল। ঘন্টাখানেক পর সেজুতি এলো। তখন রুজাইবরা সকলে সন্ধ্যার নাস্তা করছে। ওকে দেখে নাদিরা খুশিতে লাফিয়ে উঠল। দীপু, তুমি এত নিষ্ঠুর, এতদিনে একবারও দেখতে এলে না আমাদের। সেজুতি মন খারাপ করে উত্তর দিল, তোমরা মনে হয় আমারে অনেকবার দেখতে গেছো, তোমরাও স্বার্থপর।
সেহতির কথা বলার ধরনে নুমা আর হাসেম হেসে দিল। নাদিরা ওর হাত ধরে টানলো। এসো নাস্তা করি, মা মজাদার পেঁয়াজও বানিয়েছে। খাবো না গো, আমি কেবলই খেয়ে এলাম। খাও না, তুমি তো মায়ের হাতের রান্না পছন্দ করো। সত্যি পেট ভরা না হলে খেতাম। সেহতি কিছুতেই খেতে রাজি হলো না দেখে ওরা সকলে অবাক হলো। মেয়েটা কি সত্যিই চেঞ্জ হয়ে গেছে ওর পরিবারের বাকি সবার মতো? রুজাইব অবশ্য চুপচাপ দেখলো, সব কোনো মন্তব্য করলো না। চা শেষ করে সেজতিকে উপরে যেতে বলে সে উঠে গেল। কিছুক্ষণ পর সেজতির দরজায় নক করতেই রুজাইব ডাকলো। ভেতরে এসো। সেজতি ভয়ে ভয়ে ভেতরে এলো। আমারে ডাকছেন কেন? রুজাইব সোজা হয়ে বসলো, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে জানতে চাইলো। তোমার কি মনে হয় কেন ডাকছি? সেজতি থতমত খেলো। আমি কেমনে কমু? রুজাইব উঠে সেজতির কাছে এসে দাঁড়ায়, এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আছড়ে পড়ছে সেজতির মুখ পানে। সেজতি অস্বস্তিতে সেটে গেল দরজার কাছে। দূরে দাঁড়ান, এত কাছে দাঁড়াইছেন কেন? কি রুজাইব ফিসফিসিয়ে বলল। যে কথা বলবো তা কানে কানে বলতে হয়। সেজতি নার্ভাস হয়ে তোতলায়। কি করবেন? রুজাইব আরো একটু কাশ ঘেঁষে এসে সেজতির কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলল। আমি তোমাকে। সেজতির বুকের ভেতর ড্রাম বাজছে, যেন হার্টবিট দ্রুত হচ্ছে। সেজতি কাপড় খামচে ধরল। গত কয়েকদিনে সে রুজাইবকে যেমন মিস করেছে সেরকম রুজাইবও করেছে। জানতে উদ্গ্রীব হলেও রুজাইব বাক্য শেষ করে না। উল্টো ঘুরে টেবিলের কাছে গিয়ে কিছু কাগজ নিয়ে এলো, সেজতির হাতে দিল। আমি তোমাকে একটা কাজ দিতে চাচ্ছি, পারবে করতে? সেজতি বোকার মতো মুখ করে বলল। হ্যাঁ, মন দিয়ে শোনো, এই কাগজগুলো এখনই তোমার দাদিকে দেবে। শুধু দিলে হবে না, তাকে পড়ে শোনাবে, ঠিক আছে? সেজতি মনে মনে ভীষণ লজ্জা পেল। সে ভেবেছিল রুজাইব অন্য কিছু বলবে। এখন কাজের কথা শুনে মেজাজ খারাপ হলেও কিছু বলল না, কেবল মাথা দুলায়। সেজতি চলে যাচ্ছিল, রুজাইব পিছু ডাকলো। এখন থেকে আমার সামনে শুদ্ধ ভাষায় কথা বলবে, ঠিক আছে? হুম। কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল সেজতি। সোজা শামসুন নাহারের ঘরে এসে কাগজগুলো হাতে দিল। তোমারে দিতে কইলো। শামসুন নাহার খুব অবাক হয়ে বলল। ক্যাডা কাগজ দিয়ে কি করুম আমি? ওই বাড়ির পোলা কইলো তোমারে পইরা শোনাইতে। তো আমার হাতে দিছস কেন? পইরা শোনা দেখি কিসের কাগজ? সেজতি নিরাসত্ব ভঙ্গিতে প্রথম কাগজটা খুলে পড়তে শুরু করলো। কয়েক লাইন পড়ার পরই শামসুন নাহার চেঁচিয়ে উঠল। এই সেরি, কি লেখছে এইগুলা? হ্যাঁ, কি লেখছে? এইসব মিছা কথা কেন লেখছে? সেজতি ততক্ষণে কাগজের মধ্যে থাকা ছবিগুলো তুলে নিল। ওর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। আল্লাহ, এসব কি? সেজতি অস্ফুট চেঁচিয়ে উঠল। দাদি দেখো। শামসুন নাহার চোখের চশমা ঠেলে ছবিগুলো হাতে নিল। তার চোখ দুটো ক্রমান্বয়ে বড় হতে লাগলো, মুখ হা। রাগে তার বক্ষতালু জ্বলছে। কত বড় ধোকা! শামসুন নাহার সেজতিকে বলল। যা তোর চাচি গো ডাইকান, এক্ষুনি আনবি কবি। সেজতি মাথা দুলিয়ে ছুটে বের হলো। শামসুন নাহার ছবির দিকে তাকিয়ে বসে থেকে দুলছেন ক্রমাগত। তার গা হাত পা নিষ্পিস করছে অজানা রাগে। আম্মা ডাকছেন আমাকে? লাকি আর খুকু এসে দাঁড়িয়েছে। শামসুন নাহার ওদের মুখের উপর ছবিগুলো ছুড়ে দিল। এগুলা কি? কি এইগুলা? এই বাড়ির বউ হইয়া নষ্টামি করতে বুক কাঁপে নাই? আর তুমি পোলা কি করে খোঁজ রাখো কোনো? আল্লাহ রে, কাগরে নিয়ে চিন্তা কইরা আমার ঘোর হারাম করি। কাগজ লইকে এগত্য কষ্ট করলাম। লাকি আর খুকু কিছু না বুঝে একে অপরের মুখের দিকে তাকালো। নিচে পড়ে থাকা ছবিগুলো হাতে তুলে নিয়ে দেখলো দুজনের হাত পা কাঁপতে লাগলো। এ কি, এই সর্বনাশ কে করলো? শামসুন নাহার এগিয়ে এসে খুকুর চুলের মুঠি ধরলো।
হারামজাদি, তুই আমার ঘরে থাইকে খাইয়া পইরা আরেক নাগর ধরস। কতদিন ধরে চলতেছে এইগুলা? খুকু আর্তনাদ করলো। আম্মা ছাড়েন আমারে, কি কর গেছেন? এইগুলা মিশা কথা সব। মিশা কথা? এই ছবি মিশা? তুই আমার পোলারে থুইয়া আর এই প্যাডার লগে মুখ কালা করস, আবার মিশা কস? শয়তান মাইয়া, তুম গো পামে পইরে দুই পোলার এমন পাল্লায় বেড়াইতাছে। দুপদাপ কিল বসিয়ে দিল খুকুর পিঠে। লাকি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে মেরাজের ছবি, যেটাতে মেরাজকে কয়েকজনের সাথে বসে গাঁজা সেবন করে যাচ্ছে। এদিকে চেঁচামেচি শুনে শ্যামলী আর মাজেদ ছুটে এসেছে। খুকুকে মায়ের হাত থেকে ছুটিয়ে নিয়ে মাজেদ মাকে ধমক দিল। কি করতেছ আম্মা? হয়েছে কি আপনাগো? শামসু নাহার সেজতিকে ধমক দিল। তোর বাপরে দে কাগজগুলা, দেখা ওই মাতারির কাম। সেজতি বাবার দিকে সব কাগজ এগিয়ে দিল। পড়তে পড়তে মাজেদের চোখ কপালে। সেজতির দিকে তাকে জানতে চাইল। তোরে কে দিছে এগুলা? রুজাইফ? দাদিরে দিতে কইলো। মাজেদ নিজেকে সামলে নিল দ্রুত। স্থির হয়ে মাকে ডাকলো। মা, রুজাইফ সাহেব সাজেদ আর জাহাঙ্গীর থানায় আত্মসমর্পণ করুক, আর ওকে জমি জমা শান্তি মতো ওকে বুঝাইয়া দেই, নাইলে এগুলো সব গ্রামে ছড়াইয়া দিব। মিরাজের পড়ালেখা বন্ধ করাইব। শামসু নাহার মাজেদের দিকে সন্দিহান নজরে চেয়ে থেকে বলল। তুই কেমনে জানলি রোজাইত কি চাস? মাজেদ কাগজ বাড়িয়ে দিল। রুজাইফ এখানে সব লিখা দিছে। মিরাজ নাকি ড্রাগ বেচা কেনার ধান্দা করে, ওর কথা রাজি না হলে ও মিরাজরা পুলিশে ধরা দিবে। শামসু নাহার শান্ত হয়ে গেল। মাজেদ খানিকক্ষণ চুপ থেকে বলল। তাতেও যদি না মানে আম্মা, তাহলে তো পুরান ইতিহাস ধরে টান দিব। আপনার বিরুদ্ধে মামলা করবো, সাক্ষী নাকি আছে। শামসু নাহার অবিশ্বাস্য নজরে মাজেদকে দেখল। মাজেদ দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি বারবার আপনাকে কইতেছিলাম অগো জমি জমা বুঝাই দেই, বারবার কইছি আগের দিন নাই। আপনারা আমার কথা শুনেন নাই। এখন দেখছেন কি পরিস্থিতি হয়েছে। কি করবেন এখন? কেমনে ওর বিরুদ্ধে লড়বেন? শামসু নাহার অনেকটা সময় নিশ্চুপ বসে রইল। মাথায় অঙ্ক কষেও কোনো কুল কিনারা করতে পারছে না। কি করবে? কি করলে রুজাইফকে শায়েস্তা করা যাবে? ভাবতে ভাবতে সেজুতির দিকে নজর পড়ল তার। ঠিক তখনই শামসু নাহারের মুখে কুটিল হাসিটা দেখা গেল। এবার সময় এসেছে শেষ চাল দেওয়ার। শামসু নাহার ঘটনা জেনে ফেলার পর থেকে খুকুর মনে অশান্তি চলছে। কোনোভাবে এই খবর জাহাঙ্গীরের কানে গেলে কি হবে সে ভেবে পাচ্ছে না। জাহাঙ্গীর বড্ড বদরাগী মানুষ। মাথা বিগড়ে গেলে সে খুন পর্যন্ত করে ফেলতে দ্বিধা করে না। এলোমেলো ভাবনায় মাথা নষ্ট হওয়ার জোগাড় হয়েছে। অনেক ভেবেও নিজেকে বাঁচাবে কি করে সেটা বুঝে পেল না। শেষমেশ ঠিক করলো রুজাইফের কাছে গিয়ে সাহায্য চাইবে। ওই ছেলেই ওই ঝামেলা সহারা করতে পারবে। যেই ভাবা সেই কাজ। ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে চারিদিকে সতর্ক দৃষ্টি ফেলে খুকু এলো রুজাইফের দুয়ারে। রুজাইফ যেন জানতো এমন কিছু হবে, তাই সে অবাক হলো না। গম্ভীর মুখে বলল। কি চাই? খুকু ওর পায়ে পড়ে গেল। আমার এত বড় ক্ষতি করেন না বাপজান। 3 পোলাপান আমার, তাগর বাপ জানলে আমারে খুন করব। পোলাপান গুলোর কি হইব কন দেহি? সে তো আগে ভাবা উচিত ছিল। যাই হোক, তাকে আত্মসমর্পণ করতে বলুন, তাহলে কেউ কিচ্ছু জানবে না। রুজাইফের কথায় খুকু যেন কথা হারায়। হ্যাঁ, কি কন? বললাম আপনার ওনাকে থানায় আত্মসমর্পণ করতে বলেন, তাহলে আমি আপনার ঘটনা ভুলে যাব। খুকু মাথা নাড়ে। হ্যাঁ, কিছুতেই মানতো না এই কথা। তাকে মানানো আপনার দায়িত্ব। নিজের ভবিষ্যৎ নিরাপদ করতে চাইলে তাকে রাজি করান, না হলে পুরো গ্রাম এই ঘটনা জানবে, তার কানেও যাবে। সেটা কি ভালো হবে? আর কোনো কথা শুনবো না, যেটা বললাম সেটা করুন। খুকু অসহায় চোখে ফিরে যেতে যেতে বলল। আপনি আমার ক্ষতি করলেও আমি আপনার একটা উপকার করতে চাই বাজান। একটা সত্যি কথা কইয়া যায়, মা কিন্তু আপনার বদনাম করার বুদ্ধি করতেছে, সাবধান থাকেন। রুজাইফ তেমন কিছু বলল না, এমনকি ওর চেহারায় কোনো পরিবর্তন এলো না। সে শান্ত চোখেও বাড়ির দিকে তাকিয়ে রইল। আধারে তার ঠোঁটের কোণে হাসি বড্ড অশরীরী দেখালো। সকালে অফিসে যাওয়ার সময় রুজাইফের সাথে দেখা হলো সেজতির। সে গাল ফুলিয়ে বলল।
আপনারে ভালো মানুষ ভাবছিলাম, এখন দেখি আপনি মানুষটা খুব খারাপ। রুজাইব কঠিন দৃষ্টিতে তাকালো। সেরতি সেই দৃষ্টি দেখে ভয় পেয়ে ঢোক গিলল। এই লোক রেগে আসছে কেন? কি করলো সে? রুজাইব নির্দেশ দিল। গাড়িতে ওঠো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসি। সেরতি ভীত চোখে মাথা নাড়ে। না, আব্বা দেখলে রাগ হইব, আমি হাইটা যাইতে পারুম। রুজাইব চোয়াল শক্ত করে ধমক দিল। গাড়িতে উঠতে বলেছি। সেরতি এবার সত্যি সত্যি অবাক হলো। এই লোক আবার আগের স্বভাবে ফিরে এসেছে। মনে মনে হাজারটা গালি দিলেও রুজাইবের কথায় বাইরে যেতে পারল না। সে সুর সুর করে গাড়িতে উঠতেই রুজাইব তার পাশে বসে গাড়ির দরজা লাগিয়ে সিটে হেলান দিয়ে ড্রাইভারকে নির্দেশ দিল। যাও। সে যদি ভীত সন্তুষ্ট হয়ে বসে আছে। রুজাইব চোখ বুজে আছে বলে কিছু বলতেও পারছে না। খানিকক্ষণ বাদে সে যদি জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখল গাড়ি কলেজ ছেড়ে অনেকখানি এগিয়ে গেছে। সে চেঁচিয়ে উঠল। কলেজ তো পেছনে, গাড়ি থামতে কোন, আমি নামে যাই। রুজাইব বিরক্ত হয়ে সোজা বসে রইল। চেঁচাচ্ছ কেন? গাড়ি তার নির্দিষ্ট গন্তব্যেই যাচ্ছে। আজ আর কলেজে যেতে হবে না। কেন কলেজ যাবো না কেন? সামনে পরীক্ষা, ক্লাস করা জরুরি। আমি বুঝিয়ে দেবো। তোমার যে সাবজেক্টে সমস্যা সেসব নিয়ে আমার কাছে আসবে। সে যদি এবার মিনমিন করল। কিন্তু আমরা যাইতেছি কই? রুজাইব জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। গাড়ি থামালো বিশাল বড় পুকুরের সামনে। ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল। সেরতি নামার প্রস্তুতি নিতেই রুজাইব বলল। তুমি নামছো কেন? আমি বলেছি নামতে। সেরতি ঢোক গিলল। বোকার মতো মাথা নাড়ল। রুজাইব পূর্বের ন্যায় গম্ভীর হয়ে বলল। চুপচাপ বসো, জরুরি কথা আছে তোমার সাথে। যেমন বলছি তেমন করবে। এর অন্যথা হলে এবার তোমার বাবার নামে কেস করব। কথা বুঝেছো? সেরতি ভয় পেয়ে দ্রুত মাথা নাড়ে। সবসময় ভয় না দেখালেও চলবে, আমি আপনার সব কথাই শুনি। রুজাইব থমকালো। ভেবে দেখলো সেরতির কথা মিথ্যে নয়। মেয়েটা ঘাট তেরামো করলেও ওর সব কথা শোনে। ওকে ভয় পায় কি? রুজাইব অস্বস্তি নিয়ে তাকালো সেজতির দিকে। মেয়েটা ওকেই দেখছে। রুজাইব তাকাতেই সেজতি মুখ ঘুরিয়ে নিল। ওর নাকের ডগা আর চিবুক ঘামে ভিজে আছে। কপালে দুপাশে চুলগুলো ভেজা ভেজা। উজ্জ্বল শ্যামা সেজতির পরনে আকাশি রঙা কলেজ ড্রেস। বড় সাদা ওড়নার শরীর জড়ানো বলে হয়তো গরম লাগছে মেয়েটার। দেখতে দেখতে চোখ ধন্য লাগে রুজাইফের। সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল। তুমি আমার সব কথা শোনো কেন? ভয় পাও? সেরতি মাথা নাড়ে। তা পাই। রুজাইফের মন খারাপ হলো খানিকটা। সে কি খুব বেশি মেজাজ দেখায় সেজতির সাথে? ওদের বংশের বাকি সবাই রাগটাও ওর উপর দেখায় কি? মনে মনে নিজেকে অপরাধী ভেবে ভাবুক হয়ে উঠল রুজাইব। সেজতি তাড়া দিল। কি বলতে চাইলেন? রুজাইব ভাবনা থেকে বেরিয়ে এলো। সেরতি প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকিয়ে আছে। রুজাইব অহেতুক ভাবনা সামলে নিল। সেরতির দিকে তাকিয়ে গড় গড়িয়ে নিজের পরিকল্পনা বলে গেল। শুনতে শুনতে মুখ হা হয়ে গেল সেজতির। এই লোক মহা পাগল নির্ঘাত। এই ভয়ানক কাজের দায়িত্ব সেজতির উপর দিয়েছে। বাই চান্স ভুল হলে শুলেও তো সেজতিকে চড়তে হবে। নিজের চুল ছিঁড়তে মন চাইছে তার। তাকেই কেন রুজাইব সব কাজের দায়িত্ব দেয়? সেজতি অসহায় চোখে তাকিয়ে আছে রুজাইবের দিকে। রুজাইব বিরক্ত হলো। কি হয়েছে? সব কাজ আমাকেই করতে হবে, আর কেউ নাই? সেজতি বোকামিতে বিরক্ত হলো রুজাইব। তুমি করবে না তো কে করবে? ওরা কেউ কি আমার? রুজাইব থেমে গেল। কি ভেবে বলল। আচ্ছা, রোমেলা দাদিকে বলবো তোমাকে হেল্প করবে। এখন বাসায় ফিরে যাও। তোমার বাবা বকলে আমার কথা বলে দেবে। সেজতি উৎসুক করছে দেখে রুজাইব বলল। কিছু বলতে চাইলে বলে ফেলো। এগুলা করা কি জরুরি? কারো দোষ গোপন করা কিন্তু সোয়াবের কাজ, আর ঘর ভাঙা গুনহা। রুজাইফের চেহারায় আবার গাম্ভীর্যের আড়াল। ওদের বিরুদ্ধে কিছু না করলে ওরা তোমার মান সম্মান নিয়ে টানাটানি করবে। চলবে? মানে বুঝলে তুমি সেজুতি হতে না, আর আমি রুজাইফ। আমার কাছে বেশি প্রশ্ন করো না। কেবল যা বলছি তাই চুপচাপ করো। মানে সেজতি আর কথা বাড়ালো না। রুজাইব ওকে বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দিয়ে চলে গেল।
সন্ধ্যার পর পর শামসুন নাহার সেজতির কাছে এলো। ওই সেমরি, ওই পোলা কখন আইব? সেজতি কিছুটা অবাক হলো। কোন পোলা দাদি? আরে ওই রুজাইফ, আমি ওর লগে কথা কইতে চাই। ওই পোলা আইলে একটু খবর দিবি। আচ্ছা আসুক, খবর দিমুনে। শামসুন নাহার ইতস্তত করে বলল। তুই এই বাড়ি যাওনের আগে আমারে জানাবি। কেন? শামসুন নাহার তেতে বলল। আরে ওর লগে কথা কমু আমি, আমারে না জানাইলে কেমনে হইব? আচ্ছা জানামু তোমারে, এতক্ষণে তো চইলা আসে। আচ্ছা একটু পরে যামুনে। শামসুন নাহার তবুও বসেছিল। সেজতি বড্ড অবাক হলো দাদির আচরণে। কেমন যেন করছে। এত ভালো আচরণ ওর সাথে কখনোই করে না দাদি। সেজতির ভাবনার মাঝে লাকি এলো হন্তদন্ত হয়ে। আম্মা তাড়াতাড়ি আহেন, সর্বনাশ হইছে। লাকি কাঁপছে রীতিমতো। শ্যামলী জানতে চাইল। কি হয়েছে নাকি? এমন করতেছে কেন? লাকি ঘাবড়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল। হ্যাঁ, আমি কিছু জানি না, আপনারা আসেন আগে। শামসুন নাহার, সেজতি, শ্যামলী সকলের একসাথে বেরিয়ে এলো। খুকুর বাড়িতেও হইচই হচ্ছে। বাচ্চাগুলো উচ্চস্বরে কাঁদছে। শামসুন নাহার হতবিহ্বল হয়ে জানতে চাইল। কি হইছেন লাকি? জাহাঙ্গীর আইছে বাড়িতে। হ্যাঁ, কখন আইলো? ওরা কান্দে কেন? লাকি কিছু বলল না। শামসুন নাহারের মনটাও অজানা আশঙ্কায় দুলছে। সবাই ছুটল ওই বাড়ির দিকে। সেজতি একবার তাকিয়ে আল্লাহ বলে পিছিয়ে এলো। ওর মুখ চোখ ফ্যাকাশে। রাতের আধারে একটা নাটক মঞ্চ করার কথা ছিল তার, কিন্তু কিছুই করতে হলো না। তার আগেই সব হয়ে গেল। এ কি আল্লাহর ইশারা? সেজতি হাঁসফাঁস করতে করতে পিছিয়ে গিয়ে খোলা জায়গায় দাঁড়িয়ে বমি করে দিল। শামসুন নাহার ভীষণ ঘাবড়ে গেল। তার কেন যেন ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। মনে হচ্ছে ভেতরে ভয়াবহ বিপদ ওত পেতে আছে। পা টানছে না, কিন্তু যেতে তো হবেই। ভেতরে হাঁক ছাড়ে আরে হইছে কি, এমন করতাছস কেন? বলে ভেতরে ঢুকতেই পা জমে গেল শামসুন নাহারে। চোখের সামনে এই কি দেখছে সে? তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসবে যেন। একবার চোখ দুটো দু হাতে ঘষে নিল। অবিশ্বাস্য লাগছে সব। পুরো ঘর যেন রক্তে স্তব। সেই স্তবে গড়াগড়ি খাচ্ছে খুকু আর পাশের গ্রামের রুস্তম আলীর লাশ। হাতে ধারালো একটা ছুরি নিয়ে রক্তে জুবজুব হয়ে বসে আছে জাহাঙ্গীর। তার 3 ছেলে মেয়ে আরেক দিকে বসে তার স্বরে চেঁচিয়ে যাচ্ছে। শামসুন নাহারের চোখে আধার দেখল। জাহাঙ্গীর কখন এলো বাড়িতে? সে কেন টের পেল না? পেছনে দাঁড়িয়ে থাকা সকলেই স্তম্ভিত। জাহাঙ্গীর মাকে দেখে অপকৃতস্থলের মতো হাসল। আমি নাই এই সুযোগে আমার ঘরে পরবেডা নিয়া শুয়ে আসিল। ও ঘরে ফুর্তি করতেছে আর আমি জায়গায় জায়গায় ফেরার হইয়া পালাই বেড়াইতেছি। দিছি দুজনরে শেষ কইরা। ভালো করছি না আম্মা? পুরো ঘর নজর বুলিয়ে নিল আবার। ঘরটা দেখে মনে হচ্ছে মৃত্যুপুরী। শামসুন নাহারের চারপাশে অন্ধকার হয়ে আসছে। এত বড় আকস্মিক ঘটনা মেনে নিতে পারল না সে। বুক খামচে ধরে মেঝেতে গড়িয়ে পড়ল। লোমহর্ষক ঘটনা কথা চারিদিকে ছড়িয়ে পড়ল দ্রুত। অল্প সময়ের মধ্যে পুরো বাড়ির লোকারণ্য হয়ে গেল। লোকের চেঁচামেচি হইচই শুনে ফজিলাতুন্নেসা রমিলাকে ডাকলো। এত হইচই কই হইতেছে? রমিলা তখন কেবলমাত্র ঘটনা শুনে বাইরে যাচ্ছিল। সে তড়িঘড়ি করে উত্তর দিল। শুনলাম জাহাঙ্গীরের বউরে খুন করছে। ফজিলাতুন্নেসা চমকে উঠে বসল। কি বলেন বুবু, সত্য? আপনি বসেন ভাবি, আমি একটু শুনে আসি। রমিলা চলে যেতে ফজিলাতুন্নেসা বড্ড অস্থির বোধ করলো। সে চেঁচিয়ে মেয়েকে ডাকলো। নুমা মায়ের রুমে এসে দাঁড়িয়ে বলল, আমাকে একটু দোলনায় নিয়ে চল তো। কেন মা? চল না, ও বাড়িতে নাকি খুনটুন হইছে। তাই নাকি? এজন্যই অনেক লোকের ভিড় দেখছি। ওদের নতুন কোনো কেওয়াজ ভেবে আমি আর
গুরুত্ব দেইনি। কথা বলতে বলতে মা মেয়ে দোতলায় বারান্দায় উঠে এসেছে। উঠোন লোকারণ্য দেখে আরেক পোস্ত অবাক হলো। বাঁ দিকে জাহাঙ্গীরের ঘরের খানিকটা দেখা যায় এখান থেকে। ওদিকটা ভিড় দেখে ফজিলাতুন্নেসা বুঝলো আসলে ওর ঘরে কিছু হয়েছে। লোকের মুখ রোশন আলোচনা করছে। কিছু কিছু কথা কানে আসছে ফজিলাতুন্নেসা আর নুমার। খানিকক্ষণ বাদে পুলিশের গাড়ি সাইরেন শোনা গেল। লোকের ভিড় ঠেলে পুলিশকে এগিয়ে আসতে দেখা গেল। ওই পুলিশগুলোর সাথে রুজাইফকে দেখে ফজিলাতুন্নেসা আর নুমা দুজনেই বেশ অবাক হলো। নুমা না পেরে ডাকলো। ডাক শুনে দোতলায় বারান্দায় তাকাতেই দিদার সাথে চোকাচোকি হলো। রুজাইফ বলল, আমিও জানি না, কেবলই এলাম। ভেতরে গিয়ে দেখি কি হয়েছে। তোমরা ভেতরে যাও, এসব দেখতে হবে না। আর নাদিয়া নাহিয়ান যেন এদিকে না আসে। ফজিলাতুন্নেসা অবশ্য সরল না। তার চোখ চিকচিক করে অজানা কারণে। নুমাকে বলল, তুই যা, হাশেম আর নাদিয়া নাহিয়ানকে দেখ, আমি কিছুক্ষণ এখানে বসবো। রোমেনা বুবু আসলে পাঠিয়ে দিস। নুমা মাকে রেখে বেরিয়ে গেল। সে জানে মা এখন বললেও সে এখান থেকে নড়বে না। কিছুক্ষণ পরে রোমেলা এলো। ভাবি, কি হয়েছে শুনেন? সর্বনাশ হইয়া গেছে আপনি সতীন্দ্রে। ফজিলাতুন্নেসা শান্ত গলায় শুধালো, কি হয়েছে বুবু? জাহাঙ্গীরের বউয়ের চক্কর আইছিল পাশে গ্রামের রুস্তম আলীর লগে। জাহাঙ্গীর তো পালাইয়া থাকে। আজি দুপুরে বাড়িতে ঢুকা কুকুরে রুস্তমরে লইয়া শোয়া পাইছে। তারপর ওর মাথা গরম হইয়া গেছে। ও দাও দিয়া কোপাই মারছে দুটারে। পোলাপান স্কুল থেকে হেইলা আসার ঘরে ঢুকা দেখে এই অবস্থা। ওদের কান্নাকাটি শুনে সবাই ঘটনা জানছে। ফজিলাতুন্নেসা চুপ করে রইল। অন্যের বিপদে সে কোনোদিন খুশি হয়নি, কিন্তু আজ কেন যেন অন্তরটা শান্ত লাগছে। অনেকটা তীব্র গরমে তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা ঠান্ডা পানি পান করে শীতল করার মতো শান্তি। ফজিলাতুন্নেসার চোখে দুটো বাষ্পীভূত হলো। এতদিন খোদা এতদিন সময় নিল। ফজিলাতুন্নেসা চোখ দুটো মুছে নিল আলগোছে। হুট করে কাঁধে স্পর্শ পেতে মাথা তুলে দেখলো রোমেলা তাকিয়ে আছে। আমার মনে আছে ভাবি, এরকম একটা সাজদানা নাটক বানাইছিল। ওরা তোমার বড় পোলার লাগাম। আল্লাহ কি নীলা ভাবি, যে এই নাটক সাজাইছিল তার সাইডে কঠিন নাটক ওদের জীবনে শেষ করলো। এটাই আল্লাহর বিচার ভাবি। এমনিই আল্লাহ পতন দেয় শয়তানগুলার। মাজেদকে হতবিহ্বল দেখায়। সে কি করবে ভেবে পাচ্ছে না। মা বলে দিলে তার জন্য সহজ হতো, কিন্তু সে এখনই জ্ঞানহীন ঘরে পড়ে আছে। মাজেদ সাহায্যের আশায় অসহায় চোখে চারিদিকে তাকালো, কিন্তু চারিদিকে এত লোকের মাঝে সাহায্য করার মতো কাউকে চোখে পড়ল না। মাজেদের এখন মনে হচ্ছে সে নিজেই জ্ঞান হারাবে। সে অসহায় হয়ে বারান্দায় পেতে রাখা চেয়ারে বসলো। বাচ্চাগুলো এখনো ঘরে রক্তের মধ্যে বসে আছে। ওদেরকে সরিয়ে নিতে হবে, কিন্তু কে নেবে? মাজেদ বলতে চাইলো, কেউ একটু বাচ্চাগুলোকে বের কর, কিন্তু ওর মুখে কথা ফুটলো না। তার আগেই পুলিশদের এগিয়ে আসতে দেখা গেল। ওদের সাথে রুজাইফকে দেখে খানিকটা স্বস্তি পেল মাজেদ। রুজাইফকে যে যত খারাপ বলুক, ওকে কেন যেন ভরসা করা যায়। অন্তত এতটুকু বিশ্বাস আছে রুজাইফের ইচ্ছে করে ওদের কোনো ক্ষতি করবে না। ভাবতে ভাবতেই রুজাইফ সামনে এসে দাঁড়ায়। কি হয়েছে? কিছুটা কানে এসেছে, তবুও আপনি বলুন। মাজেদ অনেক কষ্টে কথা বলে, আমিও জানি না কি হয়েছে। এই ঘটনা সবার আগে লাকি দেখছে মনে হয়। পুলিশ ততক্ষণে ভেতর ঘর দেখে এসেছে। রুজাইফকে কানে কানে কিছু বলল। রুজাইফ চিন্তিত মুখে উঠে গেল। ঘরে উকি দিয়ে গা শিউরে উঠল তার। ভয়াবহ অবস্থা ঘরের। সে নির্দেশ দিল, বাচ্চাদের সরিয়ে নিন আগে, তারপর যা করার করুন। পুলিশগুলো তাদের কাজে লেগে গেলে রুজাইফ ফিরে এলো মাজেদের কাছে। ওর সাথে সংশ্লিষ্ট থাকা ওসি মাজেদকে সাথে নিয়ে ওদের বাড়িতে ফিরল। সর্বপ্রথম ঘটনা লাকি দেখেছিল, তার কাছ থেকে শোনা হলো।
লাকির ভাষ্যমতে সে বাচ্চাদের চিৎকার শুনে এসেছিল, তারপর দেখে এই অবস্থা। জাহাঙ্গীর কখন এসেছে, কখন এই ঘটনা ঘটেছে, এমনকি রুস্তম কখন ঢুকেছে, এসব কিছুই সে দেখেনি। বাড়ির বাকি সবাই থেকে জবানবন্দি নেওয়া হলো, কেউই তেমন কিছু জানে না। কেবল শামসুন নাহার একেবারেই নীরব, সে কোনো কথাই বলল না, কেবল নির্বাক হয়ে থাকা ছাড়া। পুলিশ লাশ দুটো আর জাহাঙ্গীরকে সাথে নিয়ে চলে গেল। জাহাঙ্গীর কারোর সাথে কোনো কথা বলেনি। মাজেদ ভাইয়ের সাথে অনেকবার কথা বলতে চাইল, কিন্তু জাহাঙ্গীর কোনো কথা বলল না, কেবল রুজাইফের দিকে চেয়েছিল কয়েক সেকেন্ড। রুজাইফ যথাসম্ভব ঝামেলা কমানোর চেষ্টা করে পুলিশকে সহযোগিতা করল, যাতে মাজেদদের কষ্ট কম হয়। পুলিশ জানালো পোস্টমর্টেম করে খুকুর লাশ বুঝিয়ে দেবে। এরই মধ্যে শামসুন নাহার ঘোষণা দিল, খুকুকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে না, ওর লাশ যেন বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মাজেদ ধমক দিল মাকে। এখন এইসব কথা কনের সময় না আম্মা, আপনি সবসময় উল্টাপাল্টা কথা কন। এখন মাথা ঠিক নাই আপনার, তাই চুপ থাকেন। না, চুপ থাকুম না। যে মাতারা আমগো বংশের মান সম্মান ডুবাইছে, তার এই ভিটার দাফন করতে দিমু না। রুজাইফের মেজাজ চূড়ান্ত খারাপ হলো, তার কপালের শিরা দপদপ করছে। এত কিছুর পরেও মহিলার কথাবার্তা শুনে জাস্ট ঘেন্না পেল তার। সে ওখান থেকে দ্রুত পা চালিয়ে চলে এলো। দিদা, ফজলাতুন্নেসা আজ অনেকদিন পরে মোনাজাতের দীর্ঘ সময় হাত তুলে রেখেছেন। ডাক শুনে মোনাজাত সংক্ষিপ্ত করে যায় নামাজ গুছিয়ে রাখলো। রুজাইফের দিকে তাকিয়ে হাসলো। ওইখানে দাঁড়াই আসোস কেন, ভেতরে আয়। হুম, ফ্রেশ হতে হবে। সব শুনেছো তো? হুম। দুজনের মধ্যে নীরবতা ভর করলো। অনেক কথা ঠোঁটের আগায় আটকে আছে, কিন্তু কেউই তা প্রকাশ করছে না, যেন মনে মনেই সব সেরে ফেলেছেন দুজনেই। একসময় রুজাইফ শ্বাস ফেলে বলল, কিছু বলতে চাও? ফজলাতুন্নেসা পূর্ণ দৃষ্টি মেলে রুজাইফের দিকে তাকালো। রুজাইফের মনে হলো দিদা কি বলতে চাইছে সেটা সে বুঝেছে। মাথা নেড়ে শান্ত গলায় বলল, রেস্ট নিয়ে নিচে নামছি, তখন কথা বলবো। ফজলাতুন্নেসা নিঃশব্দে মাথা দুলাতেই রুজাইফ হাঁটা দিল। ঘরের দোর আটকে বাতি জ্বালাতে যাবে, তখন নরম কোমল শীর্ণকায় শরীরটা ওর বুকে ঝাঁপিয়ে পড়ল। মৃদু কাঁপছে মেয়েটা, মোলায়েম হাত দুটো রুজাইফের ঘামত্ব শার্ট আঁকড়ে ধরে আছে। বুকের উপর পড়ে থাকা মুখটার উপর ছোট ছোট চুল লেপ্টে রয়েছে। রুজাইফ নিজের ক্লান্তি দূরে সরিয়ে মেয়েটার মাথায় হাত রাখল। কি হয়েছে, ভয় লাগছে? সেহতি মাথা দুলায়, কম্পিত কণ্ঠে ফিসফিস করল, আপনি দেখছেন? রুজাইফ ওর মাথায় হাত বুলাতে বুলাতে আনমনা হলো। হুম। কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন? চাচা কেন এমন করলো? এখন তো তার জেল হবে। চাচি চাচা কেউ না থাকলে ভাই বোন গুলোর কি হবে? ছোট মানুষ ওরা, এই ঘটনা কি ভুলতে পারবে? সৈয়তির কথা শুনতে শুনতে রুজাইফের চোয়াল শক্ত হয়ে গেল, হাতের মুষ্টিবদ্ধ করে ফেলল, কঠিন স্বরে বলল, না ভুললেই ভালো হবে। ওরা মনে রাখুক, মনে রেখে কষ্ট পাক। সৈয়তি অন্ধকারে মাথা তুলে অবাক নয়নে রুজাইফকে দেখল। আপনারে মাঝে মাঝে আমি একটু চিনতে পারি না, বড়ই অচেনা লাগে। লোকজন কত আজে বাজে কথা বলতেছিল জানেন? আবার তো শরীর খারাপ হয়ে গেছে চিন্তায়। রুজাইফ চোখে চোখ রাখতেই সৈয়তির চোখ সরিয়ে নিল। রুজাইফের পিঠে উপরে হাত দুটো আলগা হলো, খানিকটা দূরে সরে দাঁড়ায়। রুজাইফ ভুরু কুঁচকে তাকিয়ে রইল। সৈয়তি বলল, আল্লাহ বড় বাঁচাইছে আমাদের। রুজাইফের ভুরু কুঁচকে গেল। মানে আমরা কিছু করার আগে সবকিছু হয়ে গেছে। রুজাইফের চোখে বিস্ময় খেলা করে। খানিকক্ষণ পরে নিজেকে স্বাভাবিক করে ম্লান হাসলো। ভালো তো? আপনি খুশি হন নাই? অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার আজ কি হলো হঠাৎ করে আমার কাছে এলে কেন? সৈয়তিকে খানিকটা ভাবুক দেখালো, অন্য মনস্ক হয়ে রুজাইফকে দেখছে। ওই দৃশ্য দেখার পর থেকে কেমন খারাপ লাগতেছিল, বারবার খালি আপনার কথা মনে পড়তেছিল। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? বলো।
শার্টের বোতাম খুলতে খুলতে জানতে চাইল রুজাইব। আপনি ঠিক এই রকম কিছু করতে চাইছিলেন কেন? রুজাইবের হাত থেমে গেল, মুখ চোখ ভাব খানিকটা পরিবর্তন হয়ে আবার স্বাভাবিক হলো। রুজাইব হুট করে সেতুটিকে কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে দুষ্টুমির স্বরে জানতে চাইল। হুট করে আমাকে বেশি মনে করছো কেন? আমার প্রেমে পড়ে যাচ্ছ না তো? কি ডিল হয়েছিল মনে আছে? প্রেমে পড়লে তোমাকে কি করতে হবে? সেতুটি দ্রুত নিজেকে রুজাইব থেকে সরিয়ে নিল, ওড়নার কোনা আঙুলে পেঁচাতে পেঁচাতে মাথা নাড়ে। খেয়ে কাজ নেই তো আমার যে আপনার প্রেমে পড়ব। আপনি কাজ দিয়েছিলেন আমাকে আর তার আপডেট দিলাম, পরে নাইলে দোষ নেবেন। রুজাইব অবাক হওয়ার ভান করে বলল। তাই বলে জড়িয়ে ধরে কাজের আপডেট দেবে? সেতুটি লজ্জা পেল, লাজুক স্বরেই বলল। অসভ্য আপনিই বানাইছেন, এখন আমারে লজ্জা দিতে উল্টাপাল্টা বকতেছেন। আমি অভ্যাস বানালেই বুঝি তুমি মেনে নেবে এত সহজে? সেতুটি সহসা জবাব দিতে পারে না। সে বাঁচার জন্য এদিক সেদিক তাকালো, থাকতে না পেরেই বলেই ফেলল। আমি যাই, নইলে আব্বা খুঁজবে। রুজাইব জবাব দিল না। সেতুটি দরজা খুলে বেরিয়ে যেতে যেতে পিছু ফিরে রুজাইবের দিকে তাকাতেই চোখাচোখি হলো। রুজাইবের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সেতুটি মনে মনে বিড়বিড় করল। মহা ধুরন্ধর লোক, একদম কুম্ফু পান্ডার মতোই চালাক। নিজের সব চালাকি লুকায় রেখে সাধু সেজে থাকে, নিজেই কাছে ডাকে অথচ নিজ থেকে কাছে গেলে পচায়। ফাজিল বেটা। এলাকায় তমিজউদ্দিন এর একটা সম্মান ছিল। পরপর 2 বার চেয়ারম্যান হয়েছিলেন। এলাকায় মানুষের জন্য কাজও বেশ করেছেন। অপছন্দের কাজ করলেও তার লোকে তাদের অপছন্দ করতে পারেনি, মুখের উপর পাল্টা জবাব দিতে পারেননি। কিন্তু এখন তো এ বাড়ির গল্প সবার মুখে মুখে চর্চা হচ্ছে। মানুষ বাড়ির বয়ে এসে কথা শুনিয়ে যাচ্ছে। সেসব শুনে শামসুন নাহার মূর্ছা যায়। সারা জীবন বেশ দাপটের জীবন কাটিয়ে এই শেষ বয়সে এসে সব ঠিক হজম হয় না তার। তার সাজানো গোছানো সংসার এইভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল, এটা মেনে নিতে ভীষণ বুক পুড়ে। সব কিছুর জন্য যে রুজাইব আর ফজিলাতুন্নেসাকে দায়ী করে, দিনরাত সাপ সাপান্তন করে, তাতেও শান্তি হয় না তার। প্রায় সময়ে জাহাঙ্গীরের 3 সন্তানের কান্নাকাটি দেখে তার বুক ব্যথা করে। কুকুর 14 গোষ্ঠীকে গালি দিয়েও তৃপ্তি মেলে না তার। নিরীহ বাচ্চাদেরকে মেরে নিজেকে শান্ত করে। তার অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রতিবার ফজিলাতুন্নেসা আর তার সাজানো জীবনের আপদের মতো উদয় হয়, তারপর সব লণ্ডভণ্ড করে দেয়। কেন করে এসব? কেন করে এমন? কিসের শত্রুতা তার সাথে? সেবায় এত কিছু করার পরও মহিলার শিক্ষা হয়নি যে আবার এই বাড়িতে ফিরে এসেছে, আর ফিরে এলে এইভাবে শোধ তুলবে? খাটের উপর বসে বসে হিসেব মিলিয়ে চলেছে শামসুন নাহার। তার চোখ দুটো হিংসায় আগুন জ্বলছে। ধিক ধিক, ওই মহিলা কি ভাবছে? আমি চুপচাপ বইসা তামাশা দেখুম, সব মান্না নেমু? আমার সংসার উজাড় কইরা ওই নিজের সংসার গুছাইব? আমি শামসুন নাহার বাইসা থাকতে এমন হইতে দিমু না। মইরা জামু, তাও ওর জীবনে শান্তি দিমু না, বিড়বিড় করে বলল শামসুন নাহার। প্রায় 2 যুগ আগে এই রকম ঘটনা পরিকল্পনা করেছিল সে। নিখুঁতভাবে নিজের পরিকল্পনা বাস্তবায়নও করেছিল, কিন্তু এবার কেন যেন সব ভেস্তে গেল। পরিকল্পনা মতো এগোতে পারেননি। না, আর না, এবার কিছু করতেই হবে। ওই মহিলারে তার জায়গা দেখানোই লাগবে। আমার জীবন এলোমেলো করুণেই শাস্তি তার পাওয়াই লাগবে। গভীর রাতে একটা ফোন কল আর দরজা ঠকঠক শুনে রুজাইব নিচে নেমে এলো। দরজা খুলতে লাকি আর মিজানকে দেখা গেল। ওরা ঘরে ঢুকে মুখ কাসুমাসু করলো। রুজাইব বরাবরের মতো শান্ত স্থির। মিজান বলল, আব্বা আসছে, ডাকুম তারে? রুজাইবের চোখে ইশারায় ডাকতেই বলে মিজান বাইরে গেল। কিছুক্ষণ পর ফিরে এলো সাজেদকে নিয়ে। কদিনে সাজেদের চেহারায় ভঙ্গুর দশা, হাতে লাঠি, সেটাই ভর দিয়ে অনেক কষ্টে হেঁটে এলো সে।
হাঁপাচ্ছে রীতিমতো। রুজাইব বসার কথা বলতেই বসে পড়ল। একটু পানি হইব? রুজাইব পানি এনে দিল। সাজেদ পানি খেয়ে কিছুটা ধাতস্থ হলো, খড়খড়ে গলায় বলল, বারে আর পালায় থাকতে পারতেছি না, এইবার একটু দয়া করেন। রুজাইব জবাব দিল না, চুপচাপ বসলো ওদের সামনে। সাজেদ আবার মুখ খুলল। আমি জানি তুমি আমার বাপের মৃত্যুর প্রতিশোধ নিতেছ, কিন্তু বাবা আমার পোলার কি দোষ? ওর জীবনটা নষ্ট হইও না, আমি আত্মসমর্পণ করুম, তুমি ওরে সাইরা দাও। রুজাইবের চোয়াল শক্ত হলো, নিচু অথচ শীতল কণ্ঠে বলল। ফুট করে লাকি আর মিজান রুজাইবের পায়ে পড়ল। মিজান বলল, ভাইজান মাফ কইরা দেন, আর কোনোদিন কোনো খারাপ কাম করুম না, শেষবারের মতো সুযোগ দেন আমারে। বাপজান, তার অবস্থাটা দেখো, শরীর খারাপ হইয়া গেছে, তারে মুক্তি দাও বাপ। তুমি যা কইবা তাই করুম আমরা, একবার শুধু মামলা তুইলা নাও। রুজাইব স্থির বসে রইল, পা ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা করল না। মৃদু স্বরে বলল, আমি সম্পত্তির বন্টন দলিল বানাবো। আপনার বাবা আমাদের যা যা লিখে দিয়েছেন সেসব নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই, এই মর্মে দলিলে সাইন করে দেবেন। শুধু আপনি না, আপনার মা সহ অন্যান্য সবাই এই দলিলে স্বাক্ষর দেবেন। আমি আমার সব সম্পদ বুঝে নিয়ে আপনাদের নামে মামলা তুলে নেব, ঠিক আছে? লাকি আর মিজান কিছু বলার আগেই সাজেদ বলল, আমি রাজি, তুমি কাগজ বানাও, মার থেকে সাইন আমি নিয়ে দিমু, বাকি আর কেউ ঝামেলা করবে না। দিন দুয়েক বাদে গভীর রাতে সাজেদ এলো মায়ের কাছে। শামসুন নাহার সাজেদকে দেখে কেঁদে দিল। তুই আইসোস? দেখছস নি জাহাঙ্গীর কি কইছে? আমার সোনার সংসার কার নজর রাখছে রে সাজেদ। সাজেদ মায়ের কান্না পাত্তা দিল না। সে কাগজ বাড়িয়ে দিয়ে বলল, এই কাগজে সাইন করে দাও আম্মা। শামসুন নাহার জানতে চাইল, কিসের কাগজ? আব্বা, অগো যেসব জমি দিতেছি ওগুলো আমগো দিয়া দেন, আর ঝামেলা ভালো লাগে না মা, পাইলে পালাইতে পাও ভাগছি, আর পলাইয়া থাকতে পারতেছি না, এইবার সব মিটমাট কইরা ফালাই। শামসুন নাহার বেঁকে বসলো। আমি সাইন দিতাম না, ওই মাতারি সারা জীবন জিততে যাইব এমনি। একবার আমার সংসার দখল করছিল, আবার এই সম্পদ। তোমার কাছে কি জরুরি আম্মা? আমি জেলে থাকলে তোমার চলবে, তাও জমি দখল কইরা রাখবা? আমার না থাকলে কি করবা তুমি জমি নিয়া? দরকার হইলে তাই রাখুম, তাও তো করে কিচ্ছু দিতাম না। তার মানে এই যে আমি পালাইয়া থাকি, আপনার কষ্ট লাগে না? আপনি চান না যে আমি জেল থেকে যাই? এক পোলা তো গেছেই, এইবার আমি গেলে শান্তি। একা একা ভূতের বাড়ি আগলাইয়া রাখবেন? এত কথা বুঝি না আমি, ওই মাতারিরে জিততে দিব না, এটাই শেষ কথা। সাজেদ রেগে গেল। এগিয়ে গিয়ে একটা ছুরি নিয়ে এলো। শামসুন নাহারের সামনে ছুরি উঁচিয়ে বলল, আম্মা, সারা জীবন আপনি যা করতে কইছেন করছি, পুণ্য আর পাপ হিসাব করি নাই, তাই তো আপনার রুজাইফের বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আম্মার সাথে দিছিলাম, হ্যাঁ করে মাইরা শখ মিটাইছেন, হেই পাপের ফল এখন দেওয়ান লাগতেছে, তাও আপনার নকরা কমে নাই। আরও কত আম্মা, সারা জীবন আপনার কথা শোনার পরও আজীবন যখন আমি আপনার কিছু করতে কইলাম তখন আপনি কন পারবেন না? কেন পারবেন না? কি করবেন এই সম্পদ দিয়া? এক পোলা জেলে গেছে, আপনি না মানলে আমারও যাওয়া লাগবে, বাকি রইল ভাই। আপনি এখন তখন যাই এর মধ্যে জমি নিয়ে পইরা আছেন, আপনি আসলে স্বার্থপর। শামসুন নাহার ব্যতীত নয়নে চেয়ে থেকে বলল, তুই এমনে কইতে পারলি? তোগো লাইগা কি কি করি নাই আমি? আমগো লাইগা না, আপনার নিজের লাইগা সব করতেছেন। এখন ভালোই ভালোই সাইন করে দেন, না হলে আমি নিজে শেষ করুম। আপনি এক পোলার জেলে গেছে, আমি দুনিয়া ছাড়ুম, আপনি সব নিয়ে একা একা সুখ কইরেন, আমগো তো দরকার নেই আপনার। শামসুন নাহার ফেল ফেলিয়ে চেয়ে থেকে ছেলের মুখপানে যেন বিশ্বাস হচ্ছে না সাজেদ এমন কিছু করতে পারে। শামসুন নাহার হার মানে ধীর হাতে বাড়িয়ে কলম তুলে নিয়ে সাইন করে দিল কাগজে। সাজেদ হাত থেকে ছুরি ফেলে দিল।
সারা জীবন মেলা আকাম করছেন আম্মা, এইবার একটু ভালো হন। বলেই চলে গেল। সে পেছনে ফিরে দেখলো না ছুরিটা শামসুন্নাহারের হাতে তুলে নিয়েছে। শামসুন্নাহার ছুরি হাতে বসে থাকে কিছুক্ষণ। বুকটা ভীষণ ব্যথা। সাজেদ এভাবে বলতে পারল তার স্বামী এক সময় তাকে ভুলে বিয়ে করে এনেছিল ওই ফজিলতুন নেসাকে। তার কি দোষ ছিল? বিয়ে 3 বছর পার হওয়ার পরও বাচ্চা দিতে পারছিলেন না, তাই শয়তান লোকটা আরেক বউ আনলো। তার কি প্রশংসা! শুনে সর্বাঙ্গে জ্বালা ধরত শামসুন্নাহারের। স্বামীকে শেয়ার করার মতো কঠিন কাজ আছে? তার উপর সবাই যদি ছোট বউয়ের প্রশংসা করে তখন তো আরো জ্বালা। তার কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার জন্য যেন বিয়ে করে নিয়ে আসায় 6 মাসের মাথায় ফজিলতুন নেসার পোয়াতি হয়। হায় রে, কি মাতামাতি তাকে নিয়ে! শ্বশুর শাশুড়ি জামাই সবাই তারে পারলে মাথায় নিয়ে নাচে। কত রাত কেঁদে কেঁদে পার করেছে শামসুন্নাহার। একটা বাচ্চার অভাব তাকে কতটা অসহায় করে দিয়েছে। একটা বছর অসহনীয় যন্ত্রণায় কেটেছে তার। তারপর ফজিলতুন নেসার ছেলে হলো, আর সেও পোয়াতি হলো। কিন্তু প্রথমবার পোয়াতি হলে সে সুখ পাওয়ার কথা, তার পুরোটা পেল না সে। ফজিলাতুন নেসাকে সবার মাথায় করে রাখতো, আর তাকে যত সামান্য যত্ন। সেই শোক ভুলতেই তো ফজিলাতুন নেসাকে তাবিজ করলো। আল্লাহ তাকে 3টে ছেলের মা করেছে, তবুও যেন ফজিলাতুন নেসার দাপট কমে না। তার ছেলেটার সবার মন জয় করে নিয়েছে। পড়ালেখার, আচার ব্যবহার সব দিকে তার সমান দখল। তার বাপের খুব গর্ব তাকে নিয়ে। শখ করে ছেলেকে অল্প বয়সে বিয়ে করিয়ে দিল। স্কুল প্রতিষ্ঠান করে ছেলেকে দায়িত্ব দিল। সব ওই ছেলে আর তার 3টে চাকরের মতো আগে পিছে ঘটত। দাঁতে দাঁত চেপে সয়ে গেল শামসুন্নাহার। তারপর একদিন সুযোগ পেয়ে দিয়েছে কোপ। এক কোপে বাজিমাত। সেই বাজিমাত আবার কেন করতে পারবে না? কেন জিতছে ওই মাতারি? শামসুন্নাহার বিড়বিড় করলো, তোরে আমি জিততে দিমু না কিছুতেই। নিজে ময়রা হইল তোরে অশান্তি দিমু। গতবার তোর পোলা বউ মাইয়ারা ফালানোর পরেও তোর হাউস যায় নাই, তুই আবার ফিরাইছস এই বাড়িতে। আমার পোলাকো সম্পত্তি লুইট্টা খাবি, তা আমি হইতে দিমু না কিছুতেই। বলেই ছুরি হাতে তুলে নিল। চোখ বুজে ছুরিটা এগিয়ে আনলো তার বুকের বরাবর। ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরেছে। তার একটাই লক্ষ্য, সে যে কোনোভাবে ফজিলাতুন নেসাকে শায়েস্তা করবে। তাতে যদি সে মারা যায় যাক। ছুরি সমেত হাতটা দ্রুত এগিয়ে আনছে শামসুন্নাহার। হাত কাঁপছে তার, বুকটা ভারী হয়ে আসছে। আজই তাই জীবনের শেষ দিন। এই সোনার সংসার ছারখার হওয়ার দেখার চাইতে মরা ভালো। আপনি এত স্বার্থপর মানুষ আম্মা, এই ঝামেলা থেকে মুক্ত হইতে নিজের জান নেবেন আর আমাকে সারা জীবনের লাইগা দোষী বানাইয়া যাবেন? আমরা দুনিয়ায় বুকে কষ্ট করুম আর আপনি সব থুইয়া পালাইবেন? না আম্মা, এত সহজে মরতে পারবেন না আপনি। আমাকে সাথে সাথে কষ্ট করতে হইব আপনাদেরও। লাকি ফোঁস করে কথা বলে। ভাগ্যিস ঠিক সময়ে এসেছিল সে, নয়তো আজ শামসুন্নাহারের লাশ দেখতে হতো। শামসুন্নাহারের হাত পা কাঁপছে, মাথা নিচু করে বসে আছে। লাকির রাগ বাড়ল তাতে। আপনার পোলা কতদিন হইল পালাইয়া আছে, কত কষ্ট হইতাছে তার, তাও আপনি কন্যাই সবকিছু মীমাংসা করে ফেলাই। যেখানে আব্বা সবকিছু ভাগ কইরা দিছে সেখানে আপনি কেন এত আপত্তি? শামসুন্নাহার মুখ তুলল। তোমগোলাই কে কইতাছিলাম, আমার কি দরকার? 3 কাল কইয়া গেছে এখন, আর এই সব দিয়ে কি করুম? কথা তো সেটাই আম্মা, 3 কাল কাইটা গেছে, তাও এত হিংসা মনে পুইসা কি হইছে? আমরাই শেষ হইয়া গেলাম। আপনারা কবে কইছি খুকুর কথা, আপনি কানে তোলেন নাই। ভাবছেন আমি হিংসা করতেছি, মানুষের কাছে হাসির পাত্র হইলেন। লোকের কথাই বাইরে যাওন যায় না, কি করবেন এখন আম্মা? সবচেয়ে বড় কথা, এই যে 3টা পোলাপান বাপ মা ছাড়া হইল, এই দায় কার? শামসুন্নাহার অসহায় দৃষ্টিতে তাকালো। তার চোখ মুখ ঘামছে রীতিমতো। লাকি বলল, আমার এক মাইয়ার বিয়া বাকি আছে এখনো।
সে যদি বাকি আছে, ভাগ্যিস বড়টার বিয়া দিছিল ওই পোলা, নইলে 2 মাইয়া নিয়ে কি করতাম। এই ঘটনার পর এই বাড়ির মাইয়াগো বিয়া হইব আর? কন আপনি? কারো জন্য চিন্তা নাই, কারো কদর ভাবার নাই, আপনি কেবল আপনার চিন্তাই করতেছেন। কেন আম্মা, কেন? শামসুনাহার অসহায় আত্মসমর্পণ করলো। বউ আমাকে মাফ করে দাও, এত কিছু ভাবি নাই আমি। কয়দিন ধরে যত হইল তাতে আমরা বাইসে থাকার স্বাদ গেছে গা। আমারে মাইরা দাও, নইলে মাইরা ফালাও। এই জীবন রাইখা কি হইব? জীবন রাখা না রাখার আপনি কেডা আম্মা? কর্মফল ভোগ না কইরা কেউ মরে না আম্মা। চিন্তা কইরেন না, যখন মরার তখন মরবেন।